শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার উপর থেকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা। দেখো, দুটি প্রশ্নের উত্তরই কিন্তু হুবহু একই হবে এবং প্রশ্ন দুটির মানের উপর নির্ভর করছে তোমরা উত্তর কতটা লিখবে বা কিভাবে লিখবে। 3 নম্বরও হতে পারে, 5 নম্বরও হতে পারে দুটি প্রশ্নের মান। প্রথম প্রশ্ন আজকে যেটি রয়েছে একদম কবিতার প্রথম লাইন ধরে, আমি তাকে ছেড়ে দিলাম। একদম ফার্স্ট লাইন কবিতার, আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে কিভাবে ছেড়ে এসেছিলেন এবং এর পরিণতি উদ্দিষ্ট ব্যক্তির জীবনে কিভাবে নেমে এসেছিল বা পরিণতি স্বরূপ কি ঘটেছিল, এই ছেড়ে আসার পরিণতি স্বরূপ উদ্দিষ্ট ব্যক্তির জীবনে কি ঘটেছিল। এটা গেল আজকের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার জীবনে এখানে বছরগুলোর নেমে আসার কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির জীবনে সময় সম্পর্কে এ ধরনের মন্তব্যের উপস্থাপনার কারণ কি? দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা একেবারে একই লিখব, শুধু প্রশ্ন ধরে উত্তরটা আমরা হয় শুরু করব নয় শেষ করব। তাহলে উত্তরটা আমরা কিভাবে বলবো? পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটিতে কবিতার কথক তার প্রিয় ব্যক্তিটিকে বা প্রিয় নারীকে বাড়ির দ্বারে অপেক্ষমান অবস্থায় রেখে এসেছেন তার জীবিকা বা জীবন ধারণের প্রয়োজনে। তিনি পাড়ি দিয়েছেন বা চলে গেছেন দূর থেকে দূরে। এখানে সেই প্রিয় নারীকে যখন তিনি অপেক্ষমান অবস্থায় ছেড়ে এসেছেন, তখন কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপটের মধ্যে তার কোনো প্রভাবও ছিল না বা স্বাভাবিক গতি স্বাভাবিকভাবেই অতিবাহিত হচ্ছিল। শুধুমাত্র তার অপেক্ষায় থাকা প্রিয় ব্যক্তিটির জীবন ক্রমশ হয়ে উঠছিল দুর্বিষহ। সুখহীনতায় ভরে গেছিল তার জীবন। এটা গেল প্রশ্নের প্রথম অংশের উত্তর। এরপরে যাব আমরা এই পরিণতি কি হয়েছিল। তাহলে পরিণতি কি হয়েছিল আমি প্রথমে উত্তরটা আলোচনা করছি, 5 নম্বরের কিভাবে হবে। বা দ্বিতীয় যে প্রশ্নটা বলা হলো যে বছর সম্পর্কে এ ধরনের মানে সময় সম্পর্কে উদ্দিষ্ট ব্যক্তির জীবনে এ ধরনের মন্তব্যের তাৎপর্য কি বা কেন করা হচ্ছে এ ধরনের মন্তব্য, কিভাবে বলবো আমরা এই দ্বিতীয় অংশের উত্তর। দেখা গেছে যে কথক তার প্রিয় ব্যক্তিকে বা প্রিয় নারীকে যখন অপেক্ষমান অবস্থায় রেখে এসেছেন, তখন পারিপার্শ্বিক প্রেক্ষাপটে তার সেই প্রিয়তমার অপেক্ষমান অবস্থায় থাকার কোনো প্রভাবই পরিলক্ষিত হয়নি। অর্থাৎ রাস্তা দিয়ে একটি কুকুরের চলে যাওয়া বা গির্জার নানের চলে যাওয়া আর এভাবেই একটি সপ্তাহ একটি বছরের অতিবাহিত হওয়া, আবার বৃষ্টির জলে কথকের পায়ের দাগ মুছে যাওয়া, ঘাসের জন্মানো, এ সমস্ত কিছুই কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপটের স্বাভাবিক গতিকেই চিহ্নিত করছে। শুধুমাত্র গতি যেন থেমে গেছে সেই প্রিয়তমার জীবনের, কিন্তু সময় ঠিক একইভাবে অতিবাহিত হয়ে চলেছে। যে প্রসঙ্গে কবিতায় বলা হচ্ছে যে এভাবেই বছরের পর বছর কেটে গেছে। আর এই অপেক্ষমান অবস্থায় থাকতে গিয়ে প্রিয়তমার জীবন যেমন একটা স্তব্ধতায় ভরে গিয়েছিল, যে কারণে তার জীবনের দুর্বিষহতা ক্রমশ বাড়তেই ছিল। তাই বছরগুলো তার কাছে হয়ে উঠেছিল পাথরের মতো কঠিন। অর্থাৎ সময় পর্ব সেই সময়টাকে অতিক্রম করাই ছিল তার জীবনে সবচেয়ে বড় একটা দুর্বিষহ ব্যাপার। কবিতার দ্বিতীয় অংশে আমরা দেখি যখন পারিপার্শ্বিক প্রেক্ষাপট স্বাভাবিক গতিতে চলছিল, তখনও যেমন প্রেমিকার বা প্রিয়তমার জীবনের অপেক্ষার নিরসন ছিল না বা নিস্তার ছিল না, ঠিক তেমনি যখন শহরে বা জনবসতির স্বাভাবিক জীবন রুদ্ধ হলো যুদ্ধ আসার ফলে, তখনও কিন্তু
ঠিক একইভাবে তার জীবনের অপেক্ষার নিরসন ঘটেনি। দেখা গেছে সমতল ভূমিতে একটা রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ তার আগ্রাসন চালিয়েছিল। যুদ্ধের যে স্বার্থপরতা, লোলুপতা, স্বার্থসিদ্ধির যে একটা ঘিন্ন জঘন্য দিক, যে কারণেই দেখা গেছে যে সমতল ভূমিতে শুধুমাত্র দেবালয় নয়, মানুষের বাসস্থান, দেবালয়, সমস্ত কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা সমাজের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশু এবং বাড়ির সমস্ত সদস্য যে কোনো বয়সেরই হয়ে থাকুক না কেন, তাদের কারোরই জীবনের কোনো নিশ্চয়তা ছিল না সেই পরিবেশ, সেই প্রেক্ষাপটে। দেবতারা যারা শান্ত হলুদ রূপ ধারণ করে হাজার হাজার বছর ধরে মানুষকে স্বপ্ন দেখিয়েছে, তারা ধ্যানমগ্ন হয়ে থেকেছে, তারাও কিন্তু তাদের সেই অস্তিত্ব আর বজায় রাখতে পারলেন না। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লেন মাটিতে। সাধারণ মানুষের বাসস্থান তো ধ্বংসস্তূপেই পরিণত হয়েছিল, যেটার প্রমাণ স্বরূপ আমরা পাই এখানে কথকের শৈশবের স্মৃতি বিজড়িত বাসস্থান, যেখানে বারান্দার প্রসঙ্গ, ঝুলন্ত বিছানার প্রসঙ্গ, বাগানের ফুলের প্রসঙ্গ, চিমনি, জল তরঙ্গ, সমস্ত কিছুই তার ছিল শৈশবের স্মৃতি বিজড়িত বা তার স্মৃতি বিজড়িত। তাও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সমস্ত শহরটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখানে ছিন্ন বিচ্ছিন্ন নানান রকমের রূপ পরিলক্ষিত হচ্ছিল। কোথাও ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, কোথাও মৃত পাথরের মূর্তির যার উপরে ছিল বীভৎস কালো রক্তের দাগ। এই প্রেক্ষাপটেও কিন্তু কথকের সেই প্রিয়তমার অপেক্ষার কোনো নিরসন ঘটেনি। এই ছিল প্রিয়তমার জীবনের পরিণতি। তার পারিপার্শ্বিক প্রেক্ষাপট স্বাভাবিক গতিতে চললেও তার অপেক্ষার শেষ নেই। পারিপার্শ্বিক প্রেক্ষাপটে দুর্বিষহতা তৈরি হলেও তার অপেক্ষার কোনো নিরসন নেই। ফলে আমরা কবিতার সামগ্রিক বিষয়বস্তুর মধ্য দিয়ে দেখতে পেলাম যে কথকের অনুপস্থিতিতে, কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা তার প্রিয় নারীটির জীবন ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছে, সুখহীনতায় ভরে উঠছে। এই ছিল তার জীবনের পরিণতি। এছাড়া এই গেল উত্তরটা শেষ। এরপরে আমরা যে 2 নম্বর প্রশ্নটায় বলেছিলাম যে কেন উদ্দিষ্ট ব্যক্তির জীবনের সময় সম্পর্কে ধরনের মন্তব্য করা হচ্ছে, তাহলে একইভাবে আমরা উত্তরটা শেষ করব দ্বিতীয় প্রশ্নে, যে এই রকম দুর্বিষহ প্রেক্ষাপট, যেখানে পারিপার্শ্বিক প্রেক্ষাপট অনুকূল আবার কখনো পারিপার্শ্বিক প্রেক্ষাপট প্রতিকূল, কিন্তু কোনোভাবেই সেই কথকের প্রিয়তমার জীবনের অপেক্ষার নিরসন নেই, যে কারণে সময় পর্ব তো তার কাছে দুর্বিষহ হয়ে ওঠাটাই স্বাভাবিক, যে কারণে তার জীবনে সময় সম্পর্কে এ ধরনের মন্তব্য করা হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে যে দুটো প্রশ্নের উত্তর কিন্তু হুবহু একই এবং পুরোপুরি কবিতার বিষয়বস্তু এখানে এসে যাচ্ছে। তাহলে এই প্রশ্নগুলোই যখন আবার 3 নম্বরের সাধারণত থাকে না, 3 নম্বর করে পাবে, তখনই কিন্তু তোমাদের পুরো বিষয়টাকে সংক্ষেপে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের অনুকূলতা বা স্বাভাবিক গতি, যার দৃষ্টান্তস্বরূপ কবিতায় আমরা পাই কুকুরের চলে যাওয়া, গির্জার নানের চলে যাওয়া, বা কথকের পায়ের চিহ্ন মুছে যাওয়া বা সেই পথে ঘাসের জন্মানো। আবার পারিপার্শ্বিক প্রেক্ষাপটের যখন আমরা একটা দুর্বিষহ রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের আগমনের প্রসঙ্গ পাই, তখন সেই পরিস্থিতিতে দেখা যায় যে সমতলে শান্ত হলুদ দেবতারাও যেমন তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে না, তেমনি সাধারণ মানুষের বাসস্থানও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যা কথকের শৈশবের স্মৃতি বিজড়িত বাসস্থান ছিল, তাও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই প্রেক্ষাপটে কিন্তু সেই প্রিয়তমার অপেক্ষার কোনো নিরসন নেই। তাহলে এভাবেই কিন্তু উত্তরটাকে আমরা সংক্ষেপিত করব যখনই 3 নাম্বার থাকবে, মানে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের অনুকূলতা আর প্রতিকূলতার চিত্র দুটোকে তুলে ধরে আমাদের সংক্ষেপে উত্তরটা 3 নাম্বার থাকলে উপস্থাপন করতে হবে। আর যদি এটা 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন হয়, তখন তোমরা পুরো বিষয়টাকেই কিছুটা হলেও বলার জায়গা পাবে। আজকে এই দুটো প্রশ্নের উত্তর আলোচনা করলাম, উত্তর একই, পুরো কবিতার প্রায় বিষয়বস্তু ধরে। তাছাড়াও তোমরা দেখবে যে এখান থেকে যে মানে প্রথম অংশের যে 2টো লাইন ধরে দিয়েছি, মানে ওই 2টো লাইন ধরেই প্রশ্ন হবে তা নয়, যে কোনো লাইন ধরেই প্রশ্ন থাকতে পারে। এর পরের যে প্রসঙ্গটা রয়েছে, স্তবকটা রয়েছে, মূলত তারপর যুদ্ধ এলো,
ওইখান থেকে কিন্তু অনেকগুলি 3 নম্বরের প্রশ্ন আছে। যেমন শান্ত হলুদ দেবতাদের যে প্রসঙ্গটা সমতল ক্ষেত্রে, ওটা একটা বিষয়। আবার কথকের যেটা মিষ্টি বাড়ি, সেই মিষ্টি বাড়ির পরিণতি কী ঘটেছিল সেটাও একটা বিষয় 3 নম্বরের প্রশ্নের জন্য। আর শহরের পরিণতিটা বা অবস্থাটা কী হয়েছিল সেটাও 3 নম্বর। এটা পরের দিনে আমি তোমাদের কাছে আরও কয়েকটি 3 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকে মূলত প্রথমের থেকে আলোচনা করতে গেলে রচনাধর্মী প্রশ্নগুলোই আসবে, তাই বড় প্রশ্নের উত্তর আগে আলোচনা করলাম। এবং এটাও তোমরা জানবে 2026 সালে তোমরা যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন উত্তরের জন্য। তাহলে আজকে তোমরা এগুলোই ভালো করে তৈরি করো।